everyone, welcome to Let's Improve YouTube channel. I am your English educator Shraddha ma'am. And today we are in conversation with 2024 JNPAS UG topper Priyabrata Chakraborty, who scored 49 rank and scored 70.96. So hi Priyabrata. First of all, a big congratulations to you and your family. কেমন লাগছে? আহ এমনিতে তো খুবই ভালোই লাগছে। আশা করিনি এত ভালো র্যাঙ্ক হবে। মা বাবাও খুব খুশি। আহ, উম, আহ, এমনিতে আশা করেছিলাম যে এরকম একটা র্যাঙ্ক হবে, কিন্তু ভাবিনি যে আন্ডার 50 র্যাঙ্ক চলে আসবে। সেই জন্য Wow. আপনাদের আশীর্বাদে আর মা বাবার ভালোবাসাতে এটা হয়েছে মনে হয়। Because under 50 rank is a great thing and যেরকম আমি তোমাদেরকে সবসময় বলতাম যে 65 প্লাস টার্গেট করো 65 প্লাস টার্গেট করো and সেটা কিন্তু দেখো আলটিমেটলি ও 70 স্কোর করেছে and তাতে কিন্তু হি কেম আন্ডার 50 র্যাঙ্ক সো ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 50 র্যাঙ্ক করা জেনপাস ইটস নট আ স্মল থিং রাইট তো প্রিয়ব্রত হুম। টেল মি দিস যে তুমি কোথা থেকে বিলং করো আর তুমি কোথা থেকে পড়াশোনা করছো আমি বিলং করি বাঁকুড়া। বাঁকুড়ার মধ্যে কেনওয়ারি আছে, পরমানন্দ বলে ওইখানে। আর ওকে এমনিতে আমি এখানেরই বাসিন্দা, আর এখান থেকেই পড়াশোনা করে আমি এখন এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আচ্ছা, ভেরি নাইস। আর তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? আমি কেন্দ্রওয়াটি হাই স্কুল, এখানে আমাদের আছে, আমাদের আমাদের পাশেই বলতে পারেন। আচ্ছা, ওইখান থেকে আমি পাই। ওকে। তুমি কোন ইয়ারে এইচএস দিয়েছিলে? আমি এইচএস দিয়েছি এই যে লাস্ট ইয়ার 2023-তে। আচ্ছা, এই 2023 তেই এইচএস দিয়েছো। তার মানে 23 এর পরে তুমি 24 এ পরীক্ষা দিয়েছো। ওকে। সো তোমার এর বাদে আর কি তোমার কি জেন পাস ফার্স্ট অপশন ছিল? না, আসলে আমি ফার্স্ট অপশন রেখেছিলাম আমার নিচের জন্য। আমি ভেবেছিলাম এমবিবিএস করতে যাব। তো আগের বছরও আমি জেনে পাস দিয়েছিলাম। আগের বছর আমার 1000 র্যাঙ্ক এসেছিল। আর আচ্ছা, আমি আগের বছর নিচে আমার র্যাঙ্ক ভালো নাম্বার আসেনি। তাই জন্য আমি এক বছর ফুললি ডেভোটেড হয়ে নিটের জন্য প্রিপারেশন নিলাম, ঘরে বসে প্রিপারেশন নিয়েছিলাম। আর তারপরে নিটের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আমার বাড়ির লোক বললো যে একসাথে জেনে পাসও দিবে, একটা ব্যাকআপ থাকবে ব্যাকআপ যদি প্ল্যান। হ্যাঁ, এটা যদি না হয় তাহলে ওদিকে চলে যাবি। তারপরে আমি জেনে পাস পরীক্ষার জন্য বসেছিলাম। আর আপনাদের আশীর্বাদে এরকম ভালো পরীক্ষা দিয়ে পরে এরকম র্যাঙ্ক হয়ে গেছে। এটা আচ্ছা, আর কি তাহলে বলবো। পুরো ব্যাপারটাকে সামারাইজ করতে গেলে তুমি 2023 তে এইচএস দিয়েছিলে and তখন তুমি নিটের জন্য প্রিপেয়ার করছিলে এন্ড জেনপাসও দিয়েছিলে তার মানে তোমার সেকেন্ড অ্যাটেম্প তুমি ফার্স্ট অ্যাটেম্পটে 1000 র্যাঙ্ক করেছিলে 1000 র্যাঙ্কেও তুমি ভালো একটা কলেজ কিন্তু আশা করি তুমি পেয়েই যেতে তখন কিন্তু তাই না? হ্যাঁ, আসলে আসলে আমার বাবা বলেছিল যে এক বছর ড্রপ দিস না, ঢুকে যাবে হ্যাঁ, সব। তো আমি হ্যাঁ, বললাম না, এদিকে বাবা আবার আমাকে না বলে না জানিয়ে কাউন্সিলিংও করে ফেলেছিল। ওকে। আর আরজিকর মেডিকেল কলেজে আমার হয়ে গেছিল। ও বাও। মনে হয় মনে হয় অপারেশন থিয়েটার টেকনিশিয়ান বা কিছু একটাতে হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু আমি বললাম যে, যেবার মা বললো যে না, এক বছর খেটে দেখ, যদি হয় তাহলে ভালো, না হলে চলে যাবি আবার। আরজি কর কিন্তু খুবই ভালো একটা হসপিটাল। আরজি করে হুম। পড়াটাও কিন্তু খুবই একটা ভালো ব্যাপার। বাট নো ইস্যুস মানে তোমার আক্ষেপের কিন্তু কোনো জায়গাই নেই এবার কেন কি তুমি আগেরটা 1000 হয়েছিল এবারটা আন্ডার 50 হয়েছে বাবা মা নিশ্চয়ই ডাবল খুশি তোমার কাছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবা মা খুবই খুবই খুশি, কিন্তু আসলে আমার বাবা খুবই বলছিলেন, যখন র্যাঙ্কটা হলো তখন বাবা বলছিলেন যে ঠিকই আছে এটা র্যাঙ্ক করলে, কিন্তু এমবিবিএস তো তোর স্বপ্ন ছিল ওটা, এবারে এটাতে ঢুকে পড়ে চেষ্টা করবি আবার, সেই। কারেক্ট কারেক্ট। তো তুমি ইচ্ছুক তো তুমি প্যারামেডিক্যালে এবার এগোবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো তোমার ফেভারিট কলেজ বা তোমার কোনো এমন কলেজটাতে তুমি ভর্তি হতে চাচ্ছ? আমি এখনো পর্যন্ত আমার ফার্স্ট অপশন হিসেবে এনআরএস কে রেখেছি, কারণ এনআরএস কে। ওদের ক্যাম্পাসটা খুব ভালো। আর আচ্ছা, আরজিকর মেডিকেল কলেজটা আমি সেকেন্ডে রেখেছি। আচ্ছা, আরজি করকে সেকেন্ডে রেখেছো, ওকে। আর কোন কোর্সের জন্য তুমি চাচ্ছ করতে? আমি বিএমএলটির জন্য যাবো। বিএমএলটির জন্য, ওকে ওকে।
আমাদের আরেকজন ক্যান্ডিডেট আছে যারকে আমরা ইন্টারভিউ করেছি কিছুক্ষণ আগে, ঠিক তারও বিএমএলটিরই ইচ্ছে। ভেরি নাইস। বিএমএলটি দিয়ে হ্যাঁ, তোমরা। আসলে আসলে কি জানেন তো, এই আমি যখন অনলাইনে সার্চ করলাম তখন ওখানে দেখাচ্ছে যে টপ অপশন হচ্ছে বিএমএলটি, বিএমএলটি। তারপরে হচ্ছে সিটি, তারপরে ওটিটি। তাই জানলাম যে আচ্ছা, টপ অপশন নিয়ে যাওয়া উচিত। কারেক্ট। ঠিক আছে, তুমি তো পেয়েও যাবে, কেন কি তোমার আন্ডার 50 র্যাঙ্ক আছে, 49 করেছো, তো তুমি আরামসে পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, হুম হুম। এবার একটু তোমার প্রিপারেশন, এবার একটু তোমার সাবজেক্টস গুলোতে আসি, প্রিয়ব্রত। হুম। তোমার তুমি যেহেতু নিটের জন্য পড়ছিলে, তো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে কোনটা তোমার সবার থেকে স্ট্রং সাবজেক্ট ছিল, আর কোনটা উইকেস্ট? আমার স্ট্রং সাবজেক্ট হচ্ছে বায়োলজি। আচ্ছা। বায়োলজিতে বায়োলজি আমার পড়তে খুব ভালো লাগতো, আর এমনিতে ফাঁকা সময়ে আমি বায়োলজি নিয়ে বিভিন্ন জিনিস ঘাঁটতে বা দেখতে পছন্দ করি। আচ্ছা। আর আর আমার সবচেয়ে খারাপ সাবজেক্ট বলতে কেমিস্ট্রিটা আমার একদমই ভালো লাগতো না ভালো বলতে লাগতো গেলে। না। না না, একদমই ভালো লাগতো না সত্যি কথা বলতে। আচ্ছা। কেমিস্ট্রি কেমিস্ট্রি মানে আমি আসলে কি হয়েছিল, আমি যখন যখন আমাদের মাধ্যমিক হলো তখন তো জানেন সে লকডাউন করোনা এসেছিল। তো আসলে ফার্স্ট দিকে আমার যে বেস, যে জিনিসগুলো ছিল সেগুলো একদমই আমার দুর্বল হয়ে গেছিল। আচ্ছা। সেই জন্য আমি ভালো করে মানে লিখতে পারিনি। তারপরে সময় এমন ভাবে চলে গেল যে আমি ভালো করে আর ফার্দার এটার জন্য ভাবতে পারলাম না। তারপরে আমি যে 1 বছর সময় নিলাম ফাঁকা সময়, যে ফুল প্রিপারেশন নেবো, তখন আমি আবার একদম টোটাল জিরো থেকে, কেমিস্ট্রি থেকে জিরো থেকে শুরু করে আচ্ছা, করে আর এইখানে দাঁড়িয়ে আছি আমি। তার মানে তুমি কেমিস্ট্রির বেসটাও তুমি পুরো একদম এই টাইমের মধ্যে ক্লিয়ার করেছো। হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটাই। অ্যান্ড টেল মি, যে যখন তুমি জেনপাসের ব্যাপারে তো তুমি আগের বছরেই জেনে গেছিলে, তো তখন তুমি হুম। তুমি কি ইকুইভ্যালেন্টলি জেনপাসের জন্য পড়তে, কেন কি ইংলিশ আর লজিক্যাল রিজনিং এক্সট্রা দুটো সাবজেক্ট আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে আমাদের যে এখানে আমি যে স্যারের কাছে পড়তাম উচ্চ মাধ্যমিকের আগে, আচ্ছা। তা তিনি তিনি ইংরেজিতে খুব ওয়েল ভার্সড ছিলেন। তো তার কাছে আমি পড়ে পড়ে ইংরেজিটা খুব ভালো করে শিখে গেছিলাম। আচ্ছা। আর আর লজিক্যাল রিজনিংটা আসলে ভগবানের কৃপায় আমার সকালবেলা ছোটবেলা থেকেই আমার মানে ব্রেনটা খুব শার্প বলতে পারে, লজিক্যাল রিজনিং খুব সহজেই বলতে করতে পারতাম আমি। আচ্ছা, তুমি বুঝতে পারতে, খুব ইজিলি ক্যাচ করতে পারতে লজিক্যাল রিজনিং। হ্যাঁ আর যেরকম নামেই আছে যে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে কিভাবে প্যাটার্নটা কাজ করছে, তুমি প্যাটার্নটা ধরে নিলেই কিন্তু লজিক্যাল রিজনিং খুব ইজি হয়ে যায়, তাই তো? হুম হুম। আচ্ছা, তুমি কি তুমি তোমার জেনপাসের প্রিপারেশনটা তাহলে কোথা থেকে করেছিলে? জেনেভাসের প্রিপারেশন আমি উম, এমনিতে আমি ঘরেই পড়তাম। আর আচ্ছা। এবং এমনি নর্মাল যখন আমি কিছু একটা বুঝতে পারতাম না বা কোনো একটা টপিক আমার জন্য নতুন মনে হতো যেটা আমি বুঝতে পারছি না, তো তখন আমি হয়তো সায়নদার বা ইমরুলদার ইমরোজ বা স্যার, হ্যাঁ। বা বা সৌম্যদীপ দার ভিডিওগুলো আমার খুব ভালো লাগতো যদিও। আচ্ছা। সৌম্যদীপ দার, হ্যাঁ, সৌম্যদীপ দার আপনার শালিনী ম্যামের ভিডিও গুলো দেখে পরে আমি সেগুলো গ্রাস করার চেষ্টা করতাম। আচ্ছা, ওকে ওকে। আর তুমি এক্সামের আগে আমরা যে তোমাদেরকে ম্যারাথন গুলো করিয়েছিলাম ইউটিউবে, সেগুলো কি তুমি হুম করেছিলে, বা ওগুলোর থেকে হুম কোয়েশ্চেন হুম। প্র্যাকটিস? হ্যাঁ, আমি অলমোস্ট সমস্ত যেগুলো মেনলি কেমিস্ট্রি যেটা হুম। সালিম ম্যাম করাতো, সব যতগুলো আমি সালিম ম্যাম করেছিলাম সবগুলো আমি দেখেছিলাম। আচ্ছা। আর আর সৌম্যদীপ স্যারেরও যে বায়োলজি যেগুলো হতো সেগুলো সব আমি মোটামুটি দেখতাম। ওগুলো আসলে কোশ্চেন গুলো সহজ থাকতো, বা বলতে পারো যে আমার ছোটস্থ হয়ে গেল বলতে পারো, আচ্ছা। সেই জন্য। হ্যাঁ, সেই জন্য একটু সামান্য দেখে পরে তারপরে বুঝতে পারতাম যে এখানে আর বেশি ভালো কোশ্চেন নেই, তাহলে হুম। আমি অন্য ভিডিও দেখতাম। আচ্ছা, ওকে। অ্যান্ড তুমি কি মক টেস্ট দিয়েছিলে পরীক্ষার না, আগে? একটাও মক টেস্ট আমি দাওনি? না আসলে আমার নিটের জন্য যে মক টেস্ট গুলো আমি কিনে রেখেছিলাম আগে। ও, ওকে ওকে। আমি হ্যাঁ হ্যাঁ, আমি আসলে একটা জেরক্স দোকান এখানে জানি, সে বিভিন্ন জায়গার মক টেস্ট জড়ো করে আনে। তো ওকে। ওনার কাছ থেকে ওনার কাছ থেকে আমি মক টেস্ট অনেকগুলো কোশ্চেন আমার বাবা নিয়ে এসেছিল, বলেছিল প্র্যাকটিস করবি, সেগুলো আমি মানে জেনে পাস পরীক্ষা দিতে যাওয়ার আগের ঠিক আগের ঘন্টাতেও আমি
বসে বসে মক টেস্ট দিচ্ছিলাম ওকে, এরকম। মানে তুমি মক টেস্ট দিয়েছিলে, কিন্তু আরেক মানে ফিজিক্যালি তুমি অন্য একটা জায়গা থেকে তুমি মক টেস্ট নিয়ে এসে নিটের বেসিক্যালি ওখান থেকে তুমি দিয়েছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, ভেরি নাইস। তো তুমি জেনপাসে 2024 এ 2023 তেও তুমি পরীক্ষা দিয়েছিলে, 2024 এও পরীক্ষা দিয়েছিলে, তাই তো? তো তুমি এমন কি কি প্র্যাকটিস করেছো, বা তুমি এমন কি কি ভাবে পড়েছো যাতে তোমার র্যাঙ্ক 1000 থেকে আন্ডার 50 চলে এলো? আমি আসলে বেশি কিছুই করিনি বলতে গেলে। আমি শুধুমাত্র আপনারা যে সমস্ত গাইডেন্স দিয়েছেন এবং যে সমস্ত পাথওয়ে গুলো ফলো করতে বলেছেন, এবং আহ, কিছু কিছু সময় সায়নদা বলেছে যে বেশি বেশি করে মক টেস্ট দেবে, বেশি বেশি পরীক্ষা কোশ্চেন দিলে পরে, কোশ্চেন করলে পরে মানে একটা কোশ্চেনের প্যাটার্ন মুখস্থের মতো হয়ে যায়, তাহলে যে হ্যাঁ, কোনো হ্যাঁ। কোশ্চেন ওইরকম ভাবে এলে পরে সেগুলো আমি করতে পারতাম। আচ্ছা, ওকে, ওকে। তার মানে তুমি ইউটিউব থেকে পড়ো, তাই তো? আমাদের ইউটিউবের ক্লাসগুলো ফলো করতে। আচ্ছা, হ্যাঁ তোমার হ্যাঁ। ইউটিউবের ক্লাসগুলো হেল্পফুলও হয়েছে তাহলে তো খুবই। হুম। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার ইংলিশে যেরকম তুমি বললে আর কি, তো ইংলিশের জন্য আমি হুম। যেরকম কি জিরো টু হিরো সিরিজ করাতাম, তারপরে হচ্ছে হ্যাঁ। তোমাদের মক টেস্ট করাতাম, ইউটিউবেই করাতাম সানডে করে, একটা হুম। দিন করে। হুম। তো তুমি কি সেগুলো করতে? হ্যাঁ। আচ্ছা, ওকে, অলরাইট। তো 2024 এর পেপার তুমি পিওয়াইকিউ নিশ্চয়ই সলভ টলভ করেছো, জেনপাসের হ্যাঁ, শিখেছো। আমি অনলাইন থেকে বিওয়াইড গুলো বার করে জেরক্স করে আমি আচ্ছা, কিন্তু ঘরে করতাম। আচ্ছা, ভেরি গুড। তাহলে তুমি 2024 এর পেপারটাকে আউট অফ 10 কত রেট করবে? সত্যি কথা বলতে এই মানে যে কোশ্চেন গুলো আপনারা করাতেন তার থেকে খুবই বেসিক কোশ্চেন এসেছিল। মানে একেবারে হার্ডও নয়, একেবারে নর্মাল ইজিও নয়, মডারেট টাইপের। কিন্তু আপনাদের যে কোশ্চেন গুলো লেভেল গুলো দেয় তার চেয়ে একটু নিচে রাখে। হুম। তাহলে আমার মনে হয় যে প্রিপারেশন নিচ্ছে তার যদি আপনাদের কোশ্চেন গুলো বা পিওয়াইকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করে যায় তাহলে সে সহজেই পেয়ে যাবে। আচ্ছা, কিন্তু তুমি আউট অফ 10 কত রেট করবে কোয়েশ্চেন পেপারকে? আমি আউট অফ 10 7 বা 8 এর কাছাকাছি 7 বা 8, ওকে। আর এবার প্রত্যেকটা স্টুডেন্টের কথা ছিল যে ফিজিক্স এর কোয়েশ্চেন পেপার খুব টাফ এসছে। তো তোমারও কি সেটাই মনে হয়েছে যে ফিজিক্স এর কোয়েশ্চেন পেপার খুব না টাফ হয়েছে? না না। আসলে আসলে সত্যি কথা বলতে গিয়ে আমার ফিজিক্স এর কোশ্চেন পেপারটা তাও লাগেনি, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার বাবা হচ্ছে ফিজিক্স এর টিচার, এখন আচ্ছা, হেডমাস্টার হয়ে গেছেন। ওকে। হ্যাঁ, তো উনি উনি আমাকে ছোটবেলা থেকে ফিজিক্স এর সমস্ত কিছু পড়ানো, কোশ্চেন প্র্যাকটিস করানো। বাবার হুম। দাদার বই আছে, সেগুলো আমাকে সবসময় বলতো যে আচ্ছা, চুপচাপ বসে বসে কোশ্চেন কর, তোমার মোবাইল কি ঘাটবে, এরকম বাবার একটু মেন্টালিটি ছিল। তো আচ্ছা, ওকে, ওইভাবে আমাকে ওটা অনেকটাই ইমপ্রুভ করেছে আমাকে ফিজিক্স এর দিক থেকে। আর ওকে। এদিকে আমি আপনাদের ভিডিও গুলো দেখতাম। আচ্ছা, তো সব মিলিয়ে তোমার একটা খুব ভালোই একটা আউটকাম হয়েছে তাহলে। হ্যাঁ হ্যাঁ। আপনাদের ওকে। তো প্রিয়ব্রত, তোমাদের 100 কোয়েশ্চেন থাকে পরীক্ষায়, আর 115 মার্কস থাকে, 115। হুম। তো তুমি টোটাল কয়টা কোয়েশ্চেন অ্যাটেম্প করেছিলে 2024 এ, মানে এইবার? আমি আমি যতগুলো কোশ্চেন পেরেছি অ্যাটেন্ড করেছি, কেমিস্ট্রিতে আমার বেশিরভাগ কোশ্চেন আমি আনঅ্যাটেন্ডেড রেখে দিয়েছিলাম। আর ওকে, আমি ম্যাক্সিমাম বায়োলজিতে আমি সমস্ত কোশ্চেনই অ্যাটেন্ড করেছিলাম, আর 25-এ সবগুলো 25। ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই ওকে, ঠিক হয়েছে। আর ইংরেজিতে আমার মোটামুটি অলমোস্ট মনে হয় দুটো কোশ্চেন ভুল হয়েছে। আচ্ছা। আর আর এই লজিক্যাল রিজনিং এ আমার একটি না দুটি কোশ্চেন ভুল গেছে, বাকি ফিজিক্সে আর কেমিস্ট্রিতে বাকি যা ভুল যা রয়েছে। আর তুমি কিরকম করে ব্যাপারটাকে ট্যাকেল করেছো, মানে তোমার কোনো স্ট্র্যাটেজি ছিল যে আমি এইভাবে ওই মার্কশিটটাকে ফিল করবো? হ্যাঁ, আমি প্রথম থেকে মানে আমি যখন মক টেস্ট দিতাম তখন থেকে আমি একটা স্ট্র্যাটেজি করে রেখেছিলাম যে যখনই আমি যে পার্টটা করব সঙ্গে সঙ্গে সেই পার্টটা আমি ফিল করে দেবো। মেনলি আমি বায়োলজিটা ফার্স্টে করে নিতাম, তো বায়োলজিটা ফার্স্টে আমি ফিল আপ করে দিতাম, তারপরে হুম। আমি ফিজিক্সটা অ্যাটেম্প করতাম, তারপরে কেমিস্ট্রি অ্যাটেম্প করতে বেস্ট। আচ্ছা, মানে তোমার যেটাতে তুমি কমফোর্টেবল বা যেটাতে তুমি কনফিডেন্ট সেটা তুমি আগে ফিল করতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, ভেরি নাইস। আর যেরকম কি তুমি জানো যে আমাদের জেনপ্লাসে 0.25 নেগেটিভ মার্কিংও আছে।
তো হুম হুম। তুমি যেগুলোতে শিওর ছিলে তুমি সেগুলোই মার্ক করেছো, তার মানে এটাতে কি হয় তাহলে তোমার নেগেটিভ মার্কিংটা একটু কম হয়ে যাবে এই আর কি। হ্যাঁ, আমি আসলে প্রথমে করেছিলাম যে যেগুলো আমি শিওর ছিলাম সেগুলো করে দিয়েছিলাম। হুম হুম। তারপরে আমি যখন দেখলাম আমার নাম্বারটা একটা সার্টেন হাইটের উপরে উঠে গেছে, যে আমার সিলেকশন তো শিওর আছে, তাহলে আমি যে কোশ্চেন গুলো আনসার্টেন ছিলাম কিন্তু আমার কোশ্চেনটা জানার মধ্যে বা দেখার মধ্যে ছিল, হুম কিন্তু আমি হুম। অ্যান্সারটা তো মনে করতে পারছিলাম না, সেই কোশ্চেনটা আমি তখন হয়তো আন্দাজে একটা ঢিল মেরে দিলাম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ কেন কি একটা পয়েন্টে তো ভাবো তোমার যে কোয়েশ্চেন গুলো থাকে যেগুলো মাল্টিপল, সেখানে তোমার ভাবো নেগেটিভ মার্কিং নেই ওই সেকশনটাতে, তাই না? হ্যাঁ সেখানে তুমি করেছো আর বাকিগুলোতে তুমি একটু মানে দেখে তারপরে তুমি অ্যান্সার করেছো, তাই তো? বিকজ নেগেটিভ মার্কিং হ্যাঁ হওয়ার চান্সেস আছে। বিকজ একটা স্টুডেন্ট ভাবো, দুটো স্টুডেন্টই ভাবো যদি সার্টেন অ্যামাউন্ট অফ সার্টেন নাম্বার অফ কোয়েশ্চেন অ্যাটেন্ড করলো, আর দুজনই ভাবো আহ, কারোর নেগেটিভ মার্কিং বেশি আর আরেকজনের নেগেটিভ মার্কিং কম, তো তার চান্সেসটা বেশি হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। এক্স্যাক্টলি, এটাই কম্পিটিটিভ এক্সামের একটা বৈশিষ্ট্য। আচ্ছা। হ্যাঁ, তো ওই জন্য হুম, বলো। ওই জন্য আসলে যখন তুমি সিওর হয়ে গেছো তোমার একটা হাইটের উপরে, মানে তোমার যে থ্রেশহোল্ড, সেই থ্রেশহোল্ডের উপরে তুমি নাম্বার মোটামুটি গেইন করতে পারছো, তারপরেই তুমি যাও যে আমি একটা এরকম অ্যাটেন্ড করবো যেটা আমি সিওর নই। বা যদি তুমি সিওর নও যে আমার একটা নাম্বার থ্রেশহোল্ডের উপরে নাম্বার যাচ্ছে না, তখন আমার মনে হয় যে এরকম মানে আনসার্টেন ভাবে কোশ্চেন আনসার করা উচিত না, তাহলে আচ্ছা। তোমার নাম আরো কমবে। ওকে ওকে ওকে, ফাইন। তাহলে প্রিয়ব্রত, এবার আমাকে বলো যে তুমি থ্রু আউট প্রিপারেশন, ঠিক আছে, আমরা তো হিউম্যানস, তাই না? আমরা একঘেয়েমি ভাবে পড়াশোনা করা, শুধু পড়াশোনাই করা, সেগুলো আমরা করতে পারি না। উই আর সোশ্যাল অ্যানিমালস, তাই তো? তো আমরা স্বাভাবিকভাবে লোকজনের সঙ্গে ইন্টারাক্ট করা, ঠিক আছে, তাদের সঙ্গে মেলামেশা করা। তো তুমি নিজেকে হুম। কিভাবে থ্রু আউট দ্য প্রিপারেশন মোটিভেটেড রেখেছো, বা নিজেকে আরেকটু মানে স্থগিত থেকে আমরা যাতে অনেক ভুগি, তাই না, যে একেবারেই ডিট্যাচ হয়ে গেলাম সোশ্যাল মিডিয়ার থেকে, ফ্রেন্ডসদের থেকে। তুমি এই টাইমটা নিজেকে কিভাবে মানে রিফ্রেশ করতে বা নিজেকে কিভাবে একটু মোটিভেটেড রাখতে বা একটু আম, মানে সারাউন্ডিং যাতে ঠিকঠাক থাকে, আমি যাতে সবকিছু হুম। নিয়ে চলতে পারি, এটা তুমি কিভাবে করেছো? না আসলে দেখুন, নিট পরীক্ষা যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম 1 বছর, তখন আমি পুরোপুরি ডিটেচ হয়ে গেছিলাম, একেবারে বলতে পারেন। আচ্ছা আহ কিন্তু হ্যাঁ, কিন্তু আসলে আপনি যেটা বলছিলেন সেটা একদম আমার সাথে হয়েছে, এই যে আমার আচ্ছা। একবারে খুব বোরিং লাগছে, পড়তে আর ভালো লাগছে না। হুম। তারপরে একদম, মনে হচ্ছে যেমন আমি আমি একাই আছি, আর কেউ নেই আর আমার কেউ নেই, হ্যাঁ। চার দেয়ালের হুম হ্যাঁ, হুম। চার দেয়ালের মধ্যে আমি সত্যিকারে বলতে গেলে আমার প্রায় 10 মাস, দুর্গাপূজার সময়টা বাদ দিয়ে প্রায় 10 মাসের মতো সময় আমি এই চার দেয়ালের মধ্যেই ছিলাম। আচ্ছা। কিন্তু একটা মোটিভেশন টাইপের হতে পারে, ওই যে আমার মা বাবা আমাকে সবসময় বলতো যে 1 বছরে খেটে নে, দিয়ে পরে হুম। ঠিক আছে, তারপরে আবার আমার সারাউন্ডিংস এ যারা আছে তাদেরকে আমার মা বলতো যে দেখ ওদের এই হয়ে গেছে, তোর কেন হচ্ছে না। হ্যাঁ, এইটা মানে এক প্রকার আমি বলতে পারেন যে আমার মধ্যে একটা, কি বলবো, এক প্রকার আগুন টাইপের ছিল যে না, আমার মা বাবা এরকম ভাবে কেন বলছে আমাকে প্রতিদিন দিন যে আমি পাচ্ছি না, ওরা কেন পাচ্ছে। সেই জন্য আমি ভেবেছিলাম একটা যে জেদ ছিল। না, হ্যাঁ, যে ছিল যে আমি 1 বছর খেটে দেখি না, 1 বছর পরে তখন আবার আরো বন্ধু বানাবো, আরো আরো বেটার ঘুরতে লাইফ বেড়াবো। হবে, তাই না? কলেজ হ্যাঁ লাইফ হবে, লাইফে। আরো বেটার হবে, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখন একটু পড়ে নিই, পরের লাইফটা একটু আরো যাতে আমার বেটার হয় সেটার দিকে তুমি ফোকাস করেছো। হ্যাঁ। ওকে, ভেরি গুড। প্রিয়ব্রত, 2025 এ যে অ্যাসপিরেন্টসরা আছে এখন থেকে, যারা লেগে পড়ে হুম, গেছে, ভাবো যারা খাটছে, যারা স্বপ্ন হুম, দেখছে যে আমি একটা প্যারামেডিক্যাল বা বিএসসি নার্সিং এ ঢুকে যাব, একটা ভালো ক্যারিয়ার হবে, ভালো ক্যারিয়ার থেকে পরে ভালো একটা চাকরি বা ভালো একটা লাইনে চলে গেলাম, ঠিক আছে, হুম। হেলথ কেয়ারের ফিল্ডে আমি একদম চলে গেলাম, তো তারা এখন থেকে প্রিপারেশন শুরু করছে বা যদি করতে শুরু করবে আর কি, তাদেরকে তুমি তিনটি কি এমন টিপস দিতে চাও যেটা ওদের ফলো করা উচিত? ফার্স্ট টিপ হচ্ছে যে বেশি প্রেসার না নেওয়া। আহ, একদম নর্মালি যেমন প্রিপার এত বছর ধরে পড়াশোনা করে এসেছি সেরকম করবে, কিন্তু একটু এক্সট্রা এফোর্ট দিবে। আর মাস্টাররা যেটা বলছে, আমাদের দিদিরা দাদারা তারা তো আমাদের চেয়ে ভালো বুঝবে, আমাদের চেয়ে একটু বেশি এক্সপিরিয়েন্স হয়েছে জীবনটা। তারা যে সমস্ত বলছেন,
যে সমস্ত আমাদের গাইডেন্স আছে সেগুলো মেনে চলবে তাহলে হয়ে যাবে। আর সেকেন্ডলি বলবো যে যদি তুমি একটা জায়গার জন্য অ্যাটেম্প করছো, তাহলে তুমি তার চেয়ে বড় একটা স্বপ্নের জন্য প্রিপারেশন নাও। মানে আমি যেরকম দেখতে পাচ্ছি, দেখলাম যে আমি নেটের জন্য প্রিপারেশন নিলাম, একটা হাই থ্রেশহোল্ড লেভেল আমার একটা সেট করা ছিল যে আমাকে নেটের প্রিপারেশন নিচ্ছি তাহলে আমাকে এত লেভেলের আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, এত লেভেলে আমার প্রিপারেশন করতে হবে, এত লেভেলে আমার কোশ্চেন করতে হবে। হুম কিন্তু হুম যখন আমি একটা হাই একটা গোল সেট করে চলছি, তখন আমার তার নিচে যে সমস্ত গোল আছে বা মানে আমি ডাক্তারি যদি আমি বলি এটা আমার হাই লেভেল, তাহলে তার চেয়ে নিচে তো প্যারামেডিক্যাল নার্সিং তার চেয়ে নিচেই পড়ছে। তাহলে তুমি যদি একটা হাই লেভেলে ডাক্তারের জন্য প্রিপারেশন নাও, তাহলে তোমার এইসব পরীক্ষা তুমি দেখবে হাসতে হাসতে তুমি শুধু পরীক্ষায় বসবে আর উঠবে, তোমার সিলেকশন হয়ে গেছে, এরকম টাইপের। হুম। আর তৃতীয় আর তৃতীয় আমি বলবো যে আহ, যদি তুমি পারো একটু সামান্য যদি খুব একঘেয়েমি না লাগে হ্যাঁ। বা একটু বোরিং লাগে, তাহলে ছাদে যাবে, একটু হাঁটবে, একটু পাশাপাশি গল্প করবে, বন্ধু থাকলে বন্ধুদের সাথে কথা হুম বলবে বা একটু গান শুনবে, তাহলেও তোমার মনটা অনেক ফ্রি হয়ে যাবে। বেশি প্রেশার নিলে আসলে কি হচ্ছে আজকালকার দিনে যেরকম হয়ে যাচ্ছে, সবাই এই কোটাতে যেরকম হচ্ছে, তাহলে বেশি প্রেশার নিলে তোমার নিজের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। আর ওরকম ভুল স্টেপ নিয়ে নেবে, যার ফলে তোমার শুধুমাত্র তুমি নয়, তোমার ফুল ফ্যামিলি বা তোমার রিলেটিভ যারা আছে তারাও সাফার করবে যে এরকম হয়ে হুম। গেল। হ্যাঁ, ভুল ডিসিশন যাতে না নিয়ে নেয় কেউ চাপে পড়ে, হ্যাঁ। তাই তো? আচ্ছা, ভেরি গুড। হুম, এবার আমরা একটা সেগমেন্টে চলে যাব, মিথ অর ফ্যাক্টে, প্রব্রত, যেখানে তুমি আমার হুম, কথাগুলো শুনে বলবে এগুলো মিথ নাকি এগুলো ঠিক আছে? জাস্ট হুম, অ্যান্সার মিথ হুম, অর ফ্যাক্ট। ওকে। কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা পার করার জন্য সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসাটা ইম্পর্টেন্ট, দেন হুম, রাত্রিবেলা মিথ। হুম, ওকে। কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করার জন্য 9 আওয়ার স্টাডি করতে লাগে, মিথ অর ফ্যাক্ট? হ্যাঁ, আচ্ছা, মানে একটু টাইমটা বাড়াতে লাগে, তাই তো? হ্যাঁ, ইউজুয়াল আওয়ার্স থেকে। ভেরি গুড। হুম, ওকে। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের কাছে ফরেভার একটা বেশি চান্স থাকে ইংলিশে স্কোর করার জন্য, মিথ অর ফ্যাক্ট? হুম, হুম। মিথ। ওকে। সোশ্যাল আমি মিডিয়া। কারণ নিজের একজন বাংলা মিডিয়াম তো। আচ্ছা, সেটাই, তাই তো? কিন্তু এরকম প্রচুর হুম, স্টুডেন্টরা ভাবে যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ওরা হয়তো বেশি পারবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটাও হয় না। হ্যাঁ, কেন কি, না এরকম হয় না। কম্পিটিটিভ আর- এক্সামে তোমার গ্রামারটা খুব ইম্পর্টেন্ট। একটা ইংলিশ হুম, মিডিয়ামের স্টুডেন্ট হয়তো ইংলিশ মিডিয়াম একটা অ্যাটমসফিয়ার পাচ্ছে, একটা এনভায়রনমেন্ট পাচ্ছে, যেটা হয়তো বাংলা মিডিয়াম স্টুডেন্টরা পাচ্ছে না। যে 8 ঘন্টা আমি হুম, স্কুলে ইংলিশে কথা বলি, সেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হতে পারে, কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কিন্তু স্টিল মাইট ল্যাক ইন গ্রামাটিক্যাল পোর্শন, তাই না? যেটা একটু হুম, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের কিন্তু গ্রামারে খুব ভালো হোল্ড হতে পারে, রাইট? হুম। আর এই গ্রামারে হোল্ড হওয়াটাই আমাদের এখানে খুব দরকার কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করার জন্য, তাই তো? ওটা ওটা আসলে এক প্রকার বলতে পারেন যে হার্ড ওয়ার্ক বিটস দ্য ট্যালেন্ট। ইয়েস, তুমি যদি ট্যালেন্টেড হও তাহলে তুমি সবকিছু জয় করবে সেটা নয়, কিন্তু তুমি যে হার্ড ওয়ার্কিং পার্সন হও তাহলে তুমি এক্স্যাক্টলি, সবকিছুই জয় করতে পারবে। ট্রু, ভেরি কারেক্ট, একদম সঠিক, এটা সবার মাথায় রাখা উচিত। ওকে, হুম, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোশ্যাল মিডিয়া অবশ্যই অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের কালীন? হুম, ফ্যাক্ট। আচ্ছা, লজিক্যাল রিজনিং এন্ড ইংলিশ আর দ্য অনলি স্কোরিং সাবজেক্ট ইন জেন প্লাস ইউজি? না না নেই। আচ্ছা, তার মানে বাকিও হতে পারে, যেরকম তোমার ক্ষেত্রে তুমি বললে বায়োলজিটা ছিল বাবা। তোমার জন্য। হ্যাঁ, তো সেটাই অ্যাডভাইসেবল, যেটা যেই সাবজেক্টে তোমাদের স্ট্রং হোল্ড আছে সেই সাবজেক্টটা দিয়ে তোমরা স্টার্ট করো, অ্যান্ড তারপরে আস্তে আস্তে এগো, তাই না? যে কোয়েশ্চেনে তোমরা স্টাক হয়ে যাবে, যে কোয়েশ্চেনে তোমরা আটকে যাবে, সেই কোয়েশ্চেনটাকে বেশি সময় না দিয়ে এর পরের কোয়েশ্চেন গুলোতে এগিয়ে যাওয়া। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ঠিক। So, Priyabrata, we are now near the end of the podcast. আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি পডকাস্টে, অ্যান্ড আশা করি হুম, যারা ভিউয়ার্স আছে তোমার এই পডকাস্ট থেকে অনেক কিছু জানতে পারছে, শিখতে পারছে, তোমার মতন করে ওরা বুঝতে পারছে যে কি করা উচিত না উচিত, বাট স্টিল আগেন তাদের জায়গাটা যেন তারা নিজের মতনই বেছে নেয়, আর তারা নিজেদের মতন করে যেন রুটিন বলো, নিজেদের আদব কায়দাগুলো নিজেদের মতন করে যেন সাজিয়ে নেয়, বিকজ তোমার জন্য যেটা কাজ করতে পারে সেটা আরেকজনের জন্য না করতে পারে, যেটা প্রিয়ব্রতর জন্য কাজ করেছে সেটা তোমার জন্য না করতে পারে।
তো ইন দ্যাট কেস একদম। তোমরা নিজেদের ছকটা নিজেরাই তোমরা গুছিয়ে নাও। অ্যান্ড আশা করি তোমরা এই পডকাস্ট থেকে অনেক কিছু শিখেছো। প্রিয়ব্রত, তোমাকে ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশনস টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তোমার ফ্যামিলিরও কিন্তু, তোমার বাবারও কিন্তু অনেকটা এটাতে কন্ট্রিবিউশন আছে, এটা তোমার থেকে জানতে পারলাম। আজকে কংগ্রাচুলেশন এটার জন্য। তুমি অনেক অনেক ভালো করো তোমার লাইফে, প্যারামেডিক্যাল ফিল্ডে আরো অনেক নাম করো। We wish you all the best from Let's Improve. And to the viewers, thank you so much for watching. For other GenPass related queries and GenPass related videos, keep watching Let's Improve. If you have not subscribed this channel, please subscribe this channel and we'll see you in the next video. Bye bye. ঠিক আছে।